স্টুডেন্টস, আজকে ক্লাস 9-এর আধুনিক ভূগোল ও পরিবেশ এর চতুর্থ অধ্যায় পড়াবো প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এই চ্যাপ্টারটা অনেকটা বড়, এটা চারটে পার্টে পড়াবো, তোমরা একটু দেখে নেবে। দেখো, আজকে পার্ট 1 ভূমিকা ইন্ট্রোডাকশন। সৃষ্টির প্রথমে উত্তপ্ত অবস্থা থেকে শীতল হওয়ার সময় পৃথিবীর উপরিভাগ ছিল প্রায় মসৃণ। তেজস্ক্রিয় পদার্থ ভেঙে সৃষ্টি হওয়া তাপই পৃথিবীর ভিতরের শক্তির উৎস। পৃথিবীর ভিতরের এই শক্তির প্রকাশ পৃথিবীর উপরিভাগে কখনো ধীরে আবার কখনো হঠাৎ দেখা যায়। পৃথিবীর ভিতরের শক্তির কারণেই পৃথিবীর বাইরের অংশ বন্ধুর, অসমতল ও ভিন্ন উচ্চতা লাভ করেছে। এই অসমতল ভূমিভাগের ওপর পৃথিবীর বাইরে সৃষ্টি হওয়া প্রাকৃতিক শক্তিগুলি ক্ষয় ও সঞ্চয় কাজ করে ভূমিরূপের উচ্চতা কমিয়ে বাড়িয়ে ভূমির রূপগত পরিবর্তন ঘটায়। পৃথিবী পৃষ্ঠে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সেই রূপগত পরিবর্তনের নানান প্রকাশ। এবার দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রাথমিক ধারণা, এলিমেন্টারি কনসেপ্ট অফ জিওমরফিক প্রসেস। ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের উৎপত্তি, পরিবর্তন ও বিবর্তন ঘটানোর প্রক্রিয়াগুলিকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। তোমার ছোট প্রশ্ন আসবে, দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে। আবার শোনো, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের উৎপত্তি, পরিবর্তন ও বিবর্তন ঘটানোর প্রক্রিয়াগুলিকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। এবার দেখো, একটা ছকের সাহায্যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো দেখো। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া প্রথমত দুটো ভাগ আছে, একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া আর একটা হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়ার মধ্যে আবার দুটো ভাগ আছে, অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া। এবার দেখো, অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে আবার ভাগ আছে দুটো, ধীর আলোড়ন আর আকস্মিক আলোড়ন। ধীর আলোড়নের মধ্যে আবার ভাগ আছে, ধীর আলোড়নের মধ্যে ভূগাঠনিক, সমস্থিতিক, ইউস্ট্যাটিক। আবার ভূগাঠনিকের মধ্যে ভাগ আছে মহীপাবক আলোড়ন, গিরিজনীয় আলোড়ন। আবার মহীপাবক আলোড়ন ঊর্ধ্বমুখী, অধোমুখী হয়, আর গিরিজনীয় আলোড়ন সংনমন ও টান হয়। এরপর দেখো, আকস্মিক আলোড়ন যেটা ছিল অন্তর্জাতের মধ্যে, তার মধ্যে আছে আকস্মিক আলোড়নের মধ্যে ভূমিকম্প, আগ্নেয়শ্বাস, এটা আকস্মিক হয়, সেটা আকস্মিক আলোড়ন। এরপরে দেখো, বহির্জাতের মধ্যে আছে অবরোহণ, আরোহণ আর জৈবিক প্রক্রিয়া। অবরোহণের মধ্যে আছে আবহবিকার, পুঞ্জিত স্খলন আর ক্ষয়। ক্ষয়ের মধ্যে আছে দেখো নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির মাধ্যমে ক্ষয়। আবার আরোহণের মধ্যে আছে নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির মাধ্যমে সঞ্চয়। আর জৈবিক প্রক্রিয়ার মধ্যে আছে ক্ষয় এবং সঞ্চয়, দুটোই আছে। ক্ষয় মানুষ, উদ্ভিদ ও প্রাণী দ্বারা ক্ষয়, আর সঞ্চয় হচ্ছে মানুষ, উদ্ভিদ ও প্রাণী দ্বারা সঞ্চয়। এবার পড়লে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দু প্রকার, পার্থিব প্রক্রিয়া ও মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়া দেখো, পৃথিবীর অভ্যন্তরে ও উপরিভাগে সৃষ্ট ক্রিয়াশীল ভূগাঠনিক প্রক্রিয়াকে পার্থিব প্রক্রিয়া বলে। ভূমিরূপ সৃষ্টিতে পার্থিব প্রক্রিয়া প্রধান ভূমিকা গ্রহণ করে। পার্থিব প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা যায়, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। আর মহাজাগতিক প্রক্রিয়া, মহাজাগতিক বস্তুকণা যেমন উল্কা ও অন্যান্য জ্যোতিষ্কের টুকরো ভূপৃষ্ঠে পতনে পার্থিব ভূমিরূপে ঘটা পরিবর্তনকে মহাজাগতিক প্রক্রিয়া বলে। উল্কাপাতে সৃষ্ট গর্তকে মেটিওরাইট ক্রেটার বলে। ছোট প্রশ্ন আছে, মেটিওরাইট ক্রেটার কি জিনিস? উল্কাপাতে সৃষ্ট গর্তকে মেটিওরাইট ক্রেটার বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশের ব্যারিঞ্জার ক্রেটার এর উদাহরণ। অন্তর্জাত প্রক্রিয়া, ভূ অভ্যন্তরে তেজস্ক্রিয় পদার্থের ভাঙন থেকে উৎপন্ন তাপে পৃথিবীর অভ্যন্তর থেকে এক ধরনের শক্তি বা বলের প্রভাব ভূত্বকের উপর পড়ে। ফলে কঠিন ভূত্বকে কখনো ধীরে আবার কখনো আকস্মিকভাবে ভূমিরূপের ঘটা পরিবর্তনকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। প্রশ্ন আসে, অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? আবার শোনো, অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? ভূ অভ্যন্তরে তেজস্ক্রিয় পদার্থের ভাঙন থেকে উৎপন্ন তাপে পৃথিবীর অভ্যন্তর থেকে এক ধরনের শক্তি বা বলের প্রভাব ভূত্বকের উপর পড়ে। ফলে কঠিন ভূত্বকে কখনো ধীরে আবার কখনো আকস্মিকভাবে ভূমিরূপের ঘটা পরিবর্তনকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। এর বৈশিষ্ট্য দেখো, এক হচ্ছে শক্তির উৎস। পৃথিবীর অভ্যন্তরে তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের ফলে উৎপন্ন শক্তি ও পৃথিবীর গুরুমণ্ডলে সৃষ্ট তাপ ও চাপের তারতম্য অন্তর্জাত প্রক্রিয়ার শক্তির উৎস।
কার্যকারিতা কি? আন্তর্জাত প্রক্রিয়া পৃথিবীতে ধীরে অথবা আকস্মিকভাবে কাজ করে। ফল কি হয়? ফল আন্তর্জাত প্রক্রিয়ার ফলে ভূ বিপর্যয় ঘটে। এবার দেখো ভূ বিপর্যয় জিনিসটা কি? মহাদেশ, সমুদ্রখাত ও পর্বত শ্রেণীর উৎপত্তির মতো ধীর প্রক্রিয়া ভূত্বকের অনুভূমিক ও উল্লম্ব চলন বা ভূমিকম্প ও আগ্নেয়শ্বাসের মতো আকস্মিক প্রক্রিয়ায় ভূমিরূপের আকৃতিগত পরিবর্তনকে একত্রে ভূ বিপর্যয় বলে। মহীভাবক, গিরিজনী ও সমস্থিতিক আলোড়ন এর উদাহরণ। এবার দেখো ধীর আলোড়ন, স্লো মুভমেন্ট। পৃথিবীর ভিতরে উৎপন্ন শক্তি পৃথিবীর পৃষ্ঠদেশে দীর্ঘকাল ক্রিয়াশীল থেকে যে ধীর গতির সামান্য পরিবর্তন ঘটায় তাকে ধীর আলোড়ন বলে। ভূগাঠনিক আলোড়ন সমস্থিতিক সঞ্চালন ও সমুদ্রতলের উত্থান ও পতনের মাধ্যমে ধীর প্রক্রিয়ায় ভূমিরূপ সৃষ্টি হয়। ভূগাঠনিক আলোড়ন, গ্রিক শব্দ টেকটন এর অর্থ বিল্ডার বা নির্মাণকারী, অর্থাৎ ভূত্বকের আপেক্ষিক স্থানান্তরের মাধ্যমে পর্বত, মালভূমি, সমভূমি, উপত্যকা, চ্যুতি প্রভৃতি সৃষ্টিকারী প্রক্রিয়াকে ভূগাঠনিক আলোড়ন বলে। ভূত্বকের স্থানান্তরের প্রকৃতি অনুসারে ভূগাঠনিক আলোড়নকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মহীভাবক আলোড়ন ও দুই হচ্ছে গিরিজনী আলোড়ন। মহীভাবক আলোড়ন কি? পৃথিবীর ব্যাসার্ধ বরাবর উল্লম্বভাবে কার্যকারী অন্তর্জাত ধীর ভূ আলোড়নকে মহীভাবক ভূ আলোড়ন বলে। এর ফলে মহাদেশ, মহাসাগর, চ্যুতি, গ্রস্ত উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টি হয়। গিরিজনী আলোড়ন কি? পৃথিবীর স্পর্শক বরাবর বা আনুভূমিকভাবে কার্যকারী থেকে শিলাস্তরে ভাঁজ সৃষ্টি ও ভাঁজের উত্থান দ্বারা ভঙ্গির পর্বত সৃষ্টিকারী ধীর ভূ আলোড়নকে গিরিজনী ভূ আলোড়ন বলে। তোমরা একটু বইটা খুলে এটাকে দেখে নেবে, প্রশ্নগুলো যে ছবিগুলো দেখে নেবে, যেটা বুঝতে পারবে আরো। মহীভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য দেখো। প্রথমে পার্থক্যের ভিত্তি মহীভাবক আলোড়ন, গিরিজনী নামকরণের। মহীভাবক আলোড়ন কি? বিস্তৃত অংশ জুড়ে মহাদেশ গঠিত হওয়ার এই আলোড়নকে মহীভাবক আলোড়ন বলে। আর গিরিজনী আলোড়ন কি? গিরি অর্থাৎ পর্বত গঠিত হয় এই আলোড়নকে গিরিজনী আলোড়ন বলে। আক্ষরিক অর্থে দেখো, এপিয়ারোজেনিক কথাটি এসেছে এপিরোস বা মহাদেশ এবং জেনিসিস উৎপত্তি থেকে, অর্থাৎ মহাদেশ গঠনকারী ভূ আলোড়ন। আর ওরোজেনিক কথাটি এসেছে ওরোস মানে পর্বত এবং জেনিসিস মানে উৎপত্তি থেকে, অর্থাৎ পর্বত গঠনকারী ভূ আলোড়ন। এবার দিক দেখো, মহীভাবক আলোড়ন এই আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ঘটে। গিরিজনী আলোড়ন এই আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর ঘটে। পরিবর্তন, মহীভাবক আলোড়ন ভূত্বকের উল্লম্ব উত্থান বা অবনমনে শিলাস্তরে চ্যুতি, স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়। গিরিজনী আলোড়ন ভূত্বকে সংকোচন ও টানের ফলে শিলায় ভঙ্গির পর্বত ও ভাঁজ সৃষ্টি হয়। প্রভাব দেখো, মহাদেশের বিস্তৃত অংশে মহীভাবক আলোড়ন ঘটে, কিন্তু এই আলোড়নের প্রভাব স্থানীয়। গিরিজনী আলোড়ন বিস্তৃত মহীখাতের শিলারাশিতে ভাঁজ সৃষ্টি হয় বলে এই আলোড়ন ব্যাপক প্রভাব হয়। এবার সৃষ্ট ভূমিরূপ, মহীভাবক আলোড়নের ক্ষেত্রে ভারতের সাতপুরা, আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি প্রভৃতি মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ। আর গিরিজনী আলোড়নের ক্ষেত্রে হিমালয়, রকি, আন্দিজ, আল্পস প্রভৃতি ভঙ্গিল পর্বত গিরিজনী আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ। এবার দেখো সমস্থিতিক আলোড়ন, অ্যাসোথেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় শিলার ঘনত্ব ও ভর অনুযায়ী ভূমিরূপগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে ভিন্ন উচ্চতায় অবস্থান করে এক সাম্য বা সমস্থিতি অবস্থা বজায় রেখে চলেছে। এরপর শিলাস্তরের উপর বোঝা বাড়লে বা চাপ কমে গেলে এদের মধ্যে সমস্থিতি অবস্থা নষ্ট হয়। এমন অবস্থায় ভূমিরূপগুলির সমস্থিতিক সাম্যলাভের জন্য ভূত্বকে সৃষ্ট আলোড়নকে সমস্থিতিক আলোড়ন বলে। এগুলো সব ছোট ছোট প্রশ্ন আসবে। দেখো, ইউটেস্টিক আলোড়ন সমুদ্র তলদেশের উত্থানে জলধারণ ক্ষমতার হ্রাস এবং সমুদ্র তলদেশের অবনমনে সমুদ্রের জলধারণ ক্ষমতা বৃদ্ধিরই পরিবর্তনকে ইউটেস্টিক আলোড়ন বলে। আকস্মিক আলোড়ন দেখো, সাডেন মুভমেন্ট অন্তর্জাত বা ভূ অভ্যন্তরস্থ শক্তি মুহূর্তে কার্যকারী হয়ে ভূমিরূপের এক দ্রুত হঠাৎ পরিবর্তনকারী আলোড়নকে আকস্মিক আলোড়ন বলে। ভূমিকম্প ও আগ্নেয়শ্বাস এর উদাহরণ। এবার দেখো ভূমিকম্প, ভূ অভ্যন্তরের শক্তি কোনো স্থান দিয়ে হঠাৎ নির্গত হতে চাইলে সেখানকার ভূত্বক অল্প সময়ের জন্য কেঁপে ওঠে, একে ভূমিকম্প বলে।
সালের 25 এপ্রিল নেপালে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয় এবং তারপর থেকে লাগাতার এই অংশের ভূমি কেঁপে উঠছে। এর ফলে হিমালয়ের শৃঙ্গগুলি থেকে বড় বড় বরফের চাই ধসে নেমে আসছে। ভৌগোলিকরা অনুমান করছেন সমস্থিতিক ভারসাম্য রক্ষার্থে এখানকার শৃঙ্গগুলির উচ্চতা এবার হ্রাস পেতে পারে। আগ্নেয়শ্বাস। পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত ম্যাগমা, ছাই ও ভস্ম ভূপৃষ্ঠের দুর্বল স্থান দিয়ে হঠাৎ বেরিয়ে আসাকে আগ্নেয়শ্বাস বলে। আগ্নেয়শ্বাসজাত পদার্থ সঞ্চিত হয়ে পৃথিবী পৃষ্ঠে পর্বত, মালভূমি সৃষ্টি হয়। এবার দেখো বহির্জাত প্রক্রিয়া। পৃথিবী পৃষ্ঠের এবং উপপৃষ্ঠীয় অংশের ভূমিরূপ পরিবর্তনকারী প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ও ভৌমজল প্রভৃতির কার্যকারিতাকে বহির্জাত প্রক্রিয়া বলে। এই বহির্জাত শক্তিগুলি ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূমির রূপগত পরিবর্তন ঘটিয়ে চলেছে। অবরোহণ, আরোহণ ও জৈবিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার মুখ্য উপাদান। অবরোহণ, যে সকল প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু অংশ ক্ষয়ের মাধ্যমে ধীরে ধীরে নিচু হয় সেই প্রক্রিয়াগুলিকে অবরোহণ বলে। অবরোহণ প্রক্রিয়াকে নগ্নীভবন বলে। আরোহণ, প্রাকৃতিক শক্তির মাধ্যমে বাহিত পদার্থের দ্বারা নিচু স্থান ভরাট হওয়াকে আরোহণ বলে। আরোহণকে এক কথায় সঞ্চয় বলে। জৈবিক প্রক্রিয়া, জীবজগৎ দ্বারা ভূপৃষ্ঠের ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটাকে জৈবিক প্রক্রিয়া বলে। এগুলো সব ছোট ছোট প্রশ্ন আসবে। দেখো এখানে তোমাদের একটা পার্থক্য আসবে, অন্তর্জাতীয় প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি। পার্থক্যের ভিত্তি দেখো। সংজ্ঞা: অন্তর্জাত প্রক্রিয়া ভূমিরূপ পরিবর্তনে ভূ অভ্যন্তরে সৃষ্ট শক্তির কার্যকারিতাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। আর বহির্জাত প্রক্রিয়া কি? ভূমিরূপ পরিবর্তনে ভূপৃষ্ঠের স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তির প্রভাবকে বহির্জাত প্রক্রিয়া বলে। এবার শক্তি দেখো। অন্তর্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে ভূ অভ্যন্তরের তেজস্ক্রিয় পদার্থ থেকে উৎপন্ন তাপ অন্তর্জাত প্রক্রিয়ার শক্তি। আর বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে ভূপৃষ্ঠ এবং উপপৃষ্ঠের চলমান নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ও ভৌমজল বহির্জাত প্রক্রিয়ার শক্তি। প্রকৃতি, পার্থক্যের ভিত্তি আর কি। প্রকৃতি, অন্তর্জাত প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে ধীরে বা হঠাৎ কার্যকরী হয়, আর বহির্জাত প্রক্রিয়া দীর্ঘকাল ধরে ধীরে কার্যকরী হয়। অন্তর্জাত প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে, তার আবার বোঝো, দীর্ঘ সময় ধরে ধীরে বা হঠাৎ কার্যকরী হয়, আর বহির্জাত প্রক্রিয়া দীর্ঘকাল ধরে ধীরে কার্যকরী হয়। হ্যাঁ। ফল, অন্তর্জাত প্রক্রিয়া পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি সৃষ্টি হয়। অন্তর্জাত প্রক্রিয়ার ফলে কি হয়? পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি সৃষ্টি হয়। বহির্জাত প্রক্রিয়ার ফলে গিরিখাত, ক্যানিয়ন, ঝুলন্ত উপত্যকা, গৌড় প্রভৃতি সৃষ্টি হয়। এরপরে দেখো পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ। ভূ অভ্যন্তরীণ শক্তির ক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপের উপর বহির্জাত শক্তি কার্যকরী থেকে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটায়। এই দুই শক্তির প্রভাবে সৃষ্ট ভূমিরূপকে তিন ভাগে ভাগ করা যায়। এক, পর্বত, মালভূমি, সমভূমি। পর্বত দেখো। বন্ধুর ভূপ্রকৃতি, খাড়াই ভূমিডাল, অসংখ্য শৃঙ্গ ও গিরিখাত সহ শিলাময় সুদূর বিস্তৃত অধিক উচ্চ ভূভাগকে পর্বত বলে। পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার এর বেশি হয়, যেমন হিমালয়, আল্পস, রকি ইত্যাদি। আর একটু এখানে জেনে নাও পাহাড় কি। পাহাড় হচ্ছে পর্বত অপেক্ষা কম উঁচু, স্বল্প দূর বিস্তৃত শিলাময় ভূমিরূপকে পাহাড় বলে, যেমন অযোধ্যা, শুশুনিয়া, মামাভাগন ইত্যাদি পাহাড়। সবাই পর্বত আর পাহাড়ের মধ্যে গন্ডগোল করে ফেলে। পর্বতের শ্রেণীবিভাগ, উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতকে 4 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ভঙ্গিল পর্বত, 2 স্তূপ পর্বত, 3 আগ্নেয় পর্বত, 4 ক্ষয়জাত পর্বত। এবার দেখো পাহাড় ও পর্বতের পার্থক্য কি আছে। ভিত্তি, সৃষ্টি। পর্বত হচ্ছে ভূ আলোড়ন দ্বারা সৃষ্টি হয়, আর পাহাড় নগ্নীভবন দ্বারা সৃষ্টি হয়। উচ্চতা ও বিস্তার। পর্বতে দেখো সুউচ্চ এবং সুদূর বিস্তৃত, গড় উচ্চতা 1000 মিটারের বেশি, আর পাহাড় স্বল্পোচ্চ ও স্বল্প দূর বিস্তৃত, গড় উচ্চতা 600 থেকে 1000 মিটার, 1000 মিটারের থেকে নিচে আর কি। বন্ধুরতা, পর্বত অত্যন্ত বন্ধুর, পাহাড়ের বন্ধুরতা কম। অবস্থান দেখো, পরপর একটানা অবস্থান করে পর্বত, পরপর একটানা অবস্থান করে, আর পাহাড় বিচ্ছিন্নভাবে অবস্থান করে। শৃঙ্গ দেখো, পর্বতের বহু শৃঙ্গ থাকে, শৃঙ্গগুলি বরফাবৃত, আর পাহাড়ের শৃঙ্গের সংখ্যা কম, শৃঙ্গ বরফমুক্ত। এরপর দেখো ভঙ্গিল পর্বত। সংজ্ঞা, ভাঁজ বা ভঙ্গ থেকে ভঙ্গিল কথাটি এসেছে।
গিরিজনী আলোড়নের প্রভাবে বা পাশাপাশি চাপের ফলে মহীখাতের পাললিক শিলাস্তর ভাঁজ খেয়ে উপরে উঠে যে পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। ভারতের উত্তরে হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর ও দক্ষিণ আমেরিকার রকি ও আন্দিজ প্রভৃতি ভঙ্গিল পর্বতের উল্লেখযোগ্য উদাহরণ। তোমাদের প্রশ্ন আসে ভঙ্গিল পর্বতের উদাহরণ দেখো। আবার শোনো, ভারতের উত্তরে হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর ও দক্ষিণ আমেরিকার রকি ও আন্দিজ প্রভৃতি ভঙ্গিল পর্বতের উল্লেখযোগ্য উদাহরণ। এবার দেখো ভঙ্গিল পর্বের উৎপত্তি কি হয়। ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্বন্ধে একাধিক তত্ত্ব প্রচলিত থাকলেও সর্বাধিক গ্রহণযোগ্য তত্ত্ব দুটি হয়। একটা হচ্ছে মহীখাত তত্ত্ব, আর একটা হচ্ছে 5 সংস্থান তত্ত্ব। মহীখাত তত্ত্ব কি? বহু বিজ্ঞানী মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করলেও বৈজ্ঞানিক ভিত্তিতে এই তত্ত্বটিকে প্রতিষ্ঠিত করেন জার্মান ভূতত্ত্ববিদ কোবার। কোবারের মতে মহাদেশের অভ্যন্তরে সমুদ্র ও স্থলভাগের সংযোগস্থলে যে অবনমিত দুর্বল অগভীর জলাভূমি অবস্থান করে তাকে মহীখাত বলে। মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি 3টি পর্যায় বা স্টেজের মধ্যে দিয়ে ঘটে। প্রথম পর্যায়ে মহীখাতের পাশের কঠিন ভূভাগ থেকে আসা নদীসমূহ পলি বয়ে এনে মহীখাতে সঞ্চয় করে এবং এই পলি ধীরে ধীরে পাললিক শিলায় পরিণত হয়। এই পর্যায়কে শিলায়ন বলে। কোটি কোটি টন পলির ভারে মহীখাতের তলদেশ ক্রমশ বসে যেতে থাকে, ফলে দুপাশের কঠিন ভূভাগ আরো কাছে চলে আসে। কঠিন ভূভাগ পরস্পরের কাছে চলে আসার ফলে মহীখাত ক্রমশ সংকীর্ণ ও গভীর হয়। দ্বিতীয় পর্যায়ে মহীখাতে আরো পলির সঞ্চয় ঘটলে দুটি কঠিন ভূভাগের চাপে মহীখাতের পলিরাশি ভাঁজ খেয়ে ধীরে ধীরে উপরে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এই অবস্থাকে গিরিজনী পর্যায় বলে। তৃতীয় পর্যায়ে ক্ষয়কার্যের মাধ্যমে পর্বতগুলির উচ্চতা ক্রমশ কমতে থাকে। এই পর্যায়ে নানান ভূবৈচিত্র্য ভাস্কর্য সৃষ্টি হয়। উদাহরণ, আজ যেখানে হিমালয় সমেত মধ্য এশিয়ার অন্যান্য পর্বতসমূহ যেমন হিন্দুকুশ, কুয়েনলুন প্রভৃতি অবস্থান করছে, প্রাচীনকাল সেখানেই ছিল টেথিস নামে একটি মহীখাত। টেথিসের উত্তরে এবং দক্ষিণে ছিল যথাক্রমে আঙ্গারাল্যান্ড ও গান্ডোয়ানাল্যান্ড নামে দুই কঠিন ভূভাগ। এই দুই কঠিন ভূভাগ থেকে উৎপন্ন নদীসমূহ টেথিসে পলি সঞ্চয় করতে থাকে এবং টেথিসের অবনমন ঘটে। ফলে দুই কঠিন ভূভাগ পরস্পরের কাছে চলে আসে এবং টেথিসের পলি ভাঁজপ্রাপ্ত হয়ে উপরে উঠে সৃষ্টি হয় হিমালয় সমেত মধ্য এশিয়ার অন্যান্য পর্বতসমূহ। এবার দেখো 5 সংস্থান তত্ত্ব কি জিনিস। এই তত্ত্বের মাধ্যমে শুধুমাত্র ভঙ্গিল পর্বতের উৎপত্তি নয়, মহাদেশ ও মহাসাগরের বিন্যাস, অগ্নুৎপাত, ভূমিকম্প, চ্যুতি প্রভৃতি উৎপত্তির সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে। 5 সংস্থার মতবাদ একক কোনো তত্ত্ব নয়, অনেকগুলি ধারণাকে এক সূত্র গেঁথে এই তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়েছে। কানাডার ভূ পদার্থবিজ্ঞানী জে.টি. উইলসন 1965 সর্বপ্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন। উইলসন, ম্যাকেনজি, পার্কার, হোমস, মর্গান প্রভৃতি বিজ্ঞানী এই তত্ত্বের প্রবক্তা হলেও ফরাসি বিজ্ঞানী পিচো 1968 সালে প্রথম এই তত্ত্বটিকে অতি সহজ সরলভাবে উপস্থাপন করেন বলে পিচোকে এই তত্ত্বের জনক বলা হয়। এই তত্ত্বের মূল বিষয়গুলি হল ভূত্বক বা শিলামণ্ডল বিভিন্ন ভাগে বিভক্ত। এক একটি ভাগ বা খণ্ডকে পাত বা প্লেট বলে। পৃথিবীতে রয়েছে 7টি বড়, 8টি মাঝারি, 20টি ছোট ও অসংখ্য অতি ক্ষুদ্র পাত। পাতগুলির গভীরতা গড়ে 100 কিলোমিটার। পাতগুলি সান্দ্র অ্যাসোথেনোস্ফিয়ারের উপর ভাসছে। পাতগুলি সর্বদা গতিশীল। পাতের শেষ অঙ্কে পাত প্রান্ত এবং দুটি পাতের মিলন ক্ষেত্রকে পাঁচ সীমান্ত বলে। 5 সীমান্তের ভূত্বকে নানান পরিবর্তন যেমন সমুদ্ররেখা, চ্যুতিরেখা, আগ্নেয়গিরি, ভঙ্গিল পর্বতমালা, সামুদ্রিক শৈলশিরা প্রভৃতি দেখা যায়। এই তত্ত্ব অনুসারে অভিসারী 5 সীমানায় পলি সঞ্চিত থাকলে পাতের চাপে পলীয় স্তর ভাঁজ খেয়ে উপরে উঠে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ হিমালয় পর্বতের বর্তমান অবস্থানে পূর্বে ইউরেশিয়া ও ভারতীয় উপদ্বীপীয় 5 সীমানা অঞ্চল ছিল। এই সীমানা বরাবর প্রাচীনকালে পলি সঞ্চয় হয়। পরে এই দুই চলনশীল পাতের চাপে পাতের সংযোগস্থলের পলিরাশি ভাঁজ খেয়ে উপরে উঠে সৃষ্টি হয় হিমালয় পর্বত। এইভাবে ইউরেশিয়া ও আফ্রিকা পাতের চাপে সৃষ্টি হয় আল্পস পর্বত। উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল অভিসারী 5 সীমানা অঞ্চল। উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর প্রশান্ত মহাসাগরীয় ও উত্তর আমেরিকা মহাদেশীয়।
পাতের সংঘর্ষে পাঁচ সীমানায় পলি ভাঁজপ্রাপ্ত হয়ে উপরে উঠে সৃষ্টি হয়েছে রকি পর্বত। একইভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর নাজকা, এটা হচ্ছে মহাসাগরীয় এবং দক্ষিণ আমেরিকা মহাদেশীয় পাতের সংঘর্ষে পাঁচ সীমানা অঞ্চলের পলিরাশি দ্বারা একইভাবে সৃষ্টি হয়েছে আন্দিজ পর্বত। রকি ও আন্দিজ পর্বতমালা বরাবর মহাসাগরীয় পাত দুটি মহাদেশীয় পাতের অভ্যন্তরে অনুপ্রবেশ করায় এখানে অসংখ্য আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে। এবার দেখো মহীখাত কি জিনিস। প্রাচীন মহাদেশীয় ভূখণ্ডের অভ্যন্তর বা সংযোগস্থলের সুবিস্তৃত অগভীর সমুদ্রকে মহীখাত বলে। বৈশিষ্ট্য কি? মহীখাত হলো সংকীর্ণ দীর্ঘ অগভীর জলভাগ। মহীখাতগুলি পলি সঞ্চয়ের মাধ্যমে অবনমিত হয়। মহীখাত কঠিন ভূভাগ দ্বারা পরিবেষ্টিত, যা ফোরল্যান্ড বা সম্মুখ ভূমি নামে পরিচিত। এবার দেখো অ্যাসথেনোস্ফিয়ার কি। ভূত্বকের নিচে এবং গুরুমণ্ডলের উপরে গড়ে 70 থেকে 220 কিলোমিটার গভীরে উত্তাপের কারণে ভূ অভ্যন্তরীণ পদার্থ সান্দ্র অবস্থায় থাকে। এই স্তরটিকে অ্যাসথেনোস্ফিয়ার বলে। অ্যাসথেনোস্ফিয়ারের উপর পাতগুলি ভাসমান অবস্থায় থাকে। এরপরে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য দেখো। গঠন। ভঙ্গিল পর্বত প্রধানত পাললিক শিলাস্তর দ্বারা গঠিত। বয়স। ভঙ্গিল পর্বত সবচেয়ে নবীন পর্বত। রূপান্তর। প্রবল চাপে অনেক পাললিক শিলা রূপান্তরিত শিলায় পরিণত হয়। ভাঁজ ও চ্যুতি। চাপের কারণে ভঙ্গিল পর্বতে বিভিন্ন প্রকার ভাঁজ ও চ্যুতি দেখা যায়। বিস্তার। ভঙ্গিল পর্বতের বিস্তার ও উচ্চতা খুব বেশি। 6. ভূমিকম্প প্রবণ। ভঙ্গিল পার্বত্য অঞ্চলে উত্থান কার্য চলার ফলে এই অঞ্চল ভূমিকম্প প্রবণ। জীবাশ্ম। শিলাস্তরে সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম দেখা যায়। যদি কোথায় জীবাশ্ম দেখা যায়? ভঙ্গিল পর্বতে আর কি। প্রাচীন ও নবীন ভঙ্গিল পর্বতের ধারণা। পৃথিবীর ভঙ্গিল পর্বতগুলি একসময় সৃষ্টি হয়নি। প্রাক ক্যাম্ব্রিয়ান যুগ থেকে টার্সিয়ারি যুগ পর্যন্ত বিভিন্ন সময়ে ভঙ্গিল পর্বতগুলির সৃষ্টি হয়েছে। এদের মধ্যে টার্সিয়ারি যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বতকে নবীন ভঙ্গিল পর্বত এবং এই যুগের আগে সৃষ্টি ভঙ্গিল পর্বতগুলিকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলা হয়। ভঙ্গিল পর্বত গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে। ভারতে অবস্থিত ভঙ্গিল পর্বতগুলির মধ্যে আরাবল্লী সর্বাপেক্ষা প্রাচীন ও হিমালয় সর্বাপেক্ষা নবীন ভঙ্গিল পর্বত। প্রশ্ন আসে একটা প্রাচীন একটা নবীন, তা আরাবল্লী হচ্ছে প্রাচীন আর হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। এবার দেখো তোমাদের আর একটা পার্থক্য আসে, নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বতের পার্থক্য কি। পার্থক্যের ভিত্তি থেকে উৎপত্তি। টার্সিয়ারি প্রায় 7 কোটি বছর, টার্সিয়ারি মানে প্রায় 7 কোটি বছর টার্সিয়ারি যুগে পর্বতগুলি সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। আর প্রাচীন ভঙ্গিল পর্বত প্যালিওজোইক যুগে প্রায় 22 কোটি বছর পর্বতগুলি সৃষ্টি হয়েছে। উচ্চতা দেখো, নবীন ভঙ্গিল পর্বত এই পর্বতগুলির উচ্চতা বেশি, উত্থান কার্য চলছে। আর প্রাচীন ভঙ্গিল পর্বত এই পর্বতগুলির উচ্চতা কম, উত্থান কার্য বন্ধ আছে, বন্ধুরাতা। গিরি ও উপত্যকার সমাবেশ বেশি, তাই বেশি বন্ধুর, এটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। আর প্রাচীন ভঙ্গিল পর্বতে গিরি ও উপত্যকার সমাবেশ কম, তাই খুব কম বন্ধুর। গঠন দেখো, নবীন ভঙ্গিল পর্বতের গঠন কাজ চলছে, উচ্চতা ও বিস্তৃতি বাড়ছে। প্রাচীন ভঙ্গিল পর্বতের গঠন কাজ বন্ধ, উচ্চতা ও বিস্তৃতি স্থির। শৃঙ্গ দেখো, নবীন ভঙ্গিল পর্বতের শৃঙ্গগুলি শঙ্কু আকৃতি, প্রাচীন ভঙ্গিল পর্বতের শৃঙ্গগুলি গম্বুজাকৃতির। নবীন ভঙ্গ পর্বতগুলির দেখো ভঙ্গিল পর্বত নাম বজায় আছে, আর প্রাচীন ভঙ্গিল পর্বতগুলি অতি প্রাচীন ভঙ্গিল পর্বতকে ক্ষয়জাত পর্বত বলা হয়। নামও ঠিক নেই, অতি প্রাচীন ভঙ্গিল পর্বত কি বলা হয়? ক্ষয়জাত পর্বত বলা হয়। আজকে এইটা এই পর্যন্ত, এরপরে পড়ালে বেশি হয়ে যাবে। তোমরা এর পরের পার্ট দেবো, সেগুলো দেখতে থাকবে। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা যে যখন ছাড়ছি তোমরা সব খুঁজে পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।